আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্কুইড গেম তো সবাই দেখেছেন। স্কুইড গেম কি আসলেই একটা সত্য ঘটনার উপর নির্ধারিত? আসুন আজকে আমরা জেনে নিই। 1988 সালের অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার সময় দক্ষিণ কোরিয়া একটি উন্নত দেশ হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার চেষ্টা করছিল। তবে সেই সময় দক্ষিণ কোরিয়ায় কিছু সামাজিক সমস্যা ছিল, যেমন গরিবত্ব, শিশুদের শোষণ, অবহেলা। ব্রাদার্স হোমের মতো ঘটনা সে সময় প্রকাশ পায় এবং এটি সরকারের কর্মকাণ্ডের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি ও মনোভাব প্রভাবিত করে। সাউথ কোরিয়ার গভর্নমেন্ট থেকে একটা ক্যাম্পেইনিং শুরু করা হয়, যেটা কিনা ব্রাদার্স হোম নামে পরিচিত। ব্রাদার্স হোম টিভিতে অ্যাডভার্টাইজ করা হয় গরিবের জান্নাতের মতো, যেখানে সকল হোমলেস মানুষ ফ্রিতে সব ফ্যাসিলিটিস পাবে, থাকতে পারবে। 1981 সালের অলিম্পিকের জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া যেহেতু সাউথ কোরিয়াতে আসবে, এখানের পরিস্থিতি স্বাভাবিক দেখানোর জন্য গভর্নমেন্ট ডিসিশন নেয় সকল হোমলেস মানুষকে ব্রাদার্স হোমে পাঠাবে। তখন থেকেই রাস্তাঘাটের সকল মানুষ হঠাৎ করেই না ডিসঅ্যাপিয়ার হতে শুরু করলো। 2 দিন পর পর দেখা যাচ্ছে এখানের দুজন নাই হয়ে যাচ্ছে, ওদিকের দুজন নাই হয়ে যাচ্ছে। কিডন্যাপ করে না সবাইকেই ব্রাদার্স হোমে নিয়ে আসা হতো। ব্রাদার্স হোমের পুরোপুরি ঘটনা দক্ষিণ কোরিয়ার ইতিহাসের একটি হৃদয় বিদারক অধ্যায়, যেখানে একটি অনাথ আশ্রমে শিশুদের প্রতি অত্যাচার, নির্যাতন ও অবহেলার ঘটনা ঘটে। এটি দক্ষিণ কোরিয়ায় 2000 সালের প্রথম দিকে প্রকাশ পায় এবং ব্যাপক জনসাধারণের প্রতিবাদ এবং সরকারের সংস্কারের দাবি সৃষ্টি করে। ব্রাদার্স হোম ছিল একটি অনাথ আশ্রম যা 1970 সালের আশেপাশে দক্ষিণ কোরিয়ার শহরে প্রতিষ্ঠিত হয়েছিল। এই আশ্রমের প্রতিত্রত্ব অনাথ এবং দরিদ্র পরিবারের শিশুরা আশ্রয় পেত। মূলত এই প্রতিষ্ঠানটি শিশুদের সুরক্ষা ও যত্নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এখানে যারা ছিল সবাইকেই একই রকমের কাপড় দেওয়া হতো। প্রত্যেকটি কাপড়ে লেখা ছিল নাম্বার। ওই নাম্বারের অনুযায়ী সবার ছিল পরিচয়। নাম দিয়ে ওখানে কেউই কাউকে চিনত না। আমরা তো স্কুইড গেম দেখেছি, ঠিক স্কুইড গেমের মতোই। স্কুইড গেমে যেমন সবাই ট্র্যাক স্যুট পরে নাম্বার লেখা ছিল, ব্রাদার্স হোমেও ঠিক এরকমই ছিল। 1980 ও 1990-এর দশকে ব্রাদার্স হোম আশ্রমে বসবাসরত শিশুদের মধ্যে কিছু অস্বাভাবিক ঘটনা ও অভিযোগ উঠে আসে। তবে এর প্রকৃত অন্ধকার দিকগুলো 2001 সালে পুরোপুরিভাবে প্রকাশ পায়, যেমন শিশুদের উপর নির্যাতন ও অবহেলা, কভার আপ এবং সরকারি নিষ্ক্রিয়তা, শ্রম শোষণ। আশ্রমটি কর্মকর্তারা এবং কিছু কর্মচারী শিশুদের প্রতি অত্যাচার, নির্যাতন এবং শারীরিক শাস্তি দিত। তারা শাস্তি হিসেবে শিশুদের অমানবিকভাবে মারধর করত, শিশুদের শারীরিক ও মানসিকভাবে নিংড়ে ফেলা হতো। কিছু শিশুকে খাবার না দেওয়া হতো এবং তাদের সুস্থতার প্রতি কোনো মনোযোগই দেওয়া হতো না। শিশুদের নিরাপদ পরিবেশ বা যত্নের অভাব ছিল সেখানে, এবং অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। ব্রাদার্স হোম দীর্ঘদিন ধরেই এই নির্যাতন চালিয়ে গেলেও কর্তৃপক্ষের নজর এড়িয়ে যায়। আশ্রমের পরিচালকদের এবং কর্মচারীদের বিরুদ্ধে কোনো বড় ধরনের তদন্ত বা ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনার কিছুদিন গোপন ছিল এবং সঠিকভাবে তদারকি না হওয়ার কারণে নির্যাতন চলতেই থাকে। ব্রাদার্স হোমের শিশুরা শ্রম শোষণের শিকার হতো,
তাদেরকে জোর করে করে কাজ করানো হতো এবং তাদের শ্রমের জন্য কোনো পারিশ্রমিকও দেওয়া হতো না। অনেক শিশুকে দীর্ঘ ঘন্টা পরিশ্রম করতে বাধ্য করা হতো। তাদের কাজের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রচুর অর্থ উপার্জন করত। এই শ্রম শোষণের উদ্দেশ্য ছিল আশ্রমের পরিচালনার খরচ মেটানো এবং এর মাধ্যমে লাভবান করা। ২০০১ সালে এই নির্যাতনের খবর পায় পুলিশ ও মিডিয়া। এরপরেই সরকারের তদন্ত শুরু হয়ে যায় এবং প্রমাণিত হয় যে ব্রাদার্স হোম দীর্ঘদিন ধরে শিশুদের শারীরিক ও মানসিক নিগৃহীত করে আসছিল। তারপর শুরু হয় গণপ্রতিরোধ ও প্রতিবাদ, গবেষণা এবং গ্রেফতার অ্যান্ড সরকারি সংস্কার। এই ঘটনা দেশের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। জনসাধারণের দাবিতে শুরু হয় একটি বৃহৎ প্রতিবাদ আন্দোলন। শিশুদের প্রতি এমন নির্যাতনের বিরুদ্ধে জনসাধারণে ব্যাপক চেতনা তৈরি হয় এবং সরকারের কাছে ন্যায় বিচারের দাবি উঠে সকলের। পুলিশ এবং অন্যান্য সংস্থা তদন্ত করে এবং ব্রাদার্স হোমের পরিচালকদের এবং কিছু কর্মচারীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে শিশুদের শোষণ, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। ব্রাদার্স হোমের ঘটনা দক্ষিণ কোরিয়ার সরকারের কাছে একটি বড় সংকট হয়ে দাঁড়ায়। এরপর সরকার আশ্রমগুলোর তদারকি আরো কড়া করে দেয়। করার জন্য আইন ও নীতি প্রণয়ন করে। শিশু সুরক্ষা ব্যবস্থা ও মানবাধিকার আইন সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব হয় এবং নতুন বিধিনিষেধ চালু করা হয়। ব্রাদার্স হোমের ঘটনা দক্ষিণ কোরিয়ার সমাজে একটি বড় ধাক্কা সৃষ্টি করে। এটি প্রকাশ করে যে সঠিক তদারকি এবং শিশুদের সুরক্ষা ব্যবস্থা না থাকলে এমন ভয়াবহ নির্যাতন ঘটতেই পারে। এই ঘটনার পর সুরক্ষা ও আশ্রম পরিচালনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয় এবং শিশুদের প্রতি সঠিক মনোযোগ ও যত্ন নেওয়া উচিত তা সমাজের কাছে স্পষ্ট হয়ে আসে। ব্রাদার্স হোম আর স্কুইড গেমের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও দুটি ঘটনাই মানবাধিকার লঙ্ঘন, আর্থিক শোষণ এবং জীবন রক্ষার্থে সংগ্রামের উপর বেশ কিছু সাধারণ থিম নিয়েই নির্মিত। স্কুইড গেমের খেলোয়াড়দের মতো ব্রাদার্স হোমের শিশুরাও তাদের দুর্বলতার কারণে শোষিত ও অবহেলিত হতো। এটাই স্কুইড গেম আর ব্রাদার্স হোমের একটি সিমিলারিটি। এই দুটি ঘটনার মূল বার্তাই একটাই: দরিদ্র ও দুর্বলদের সহজেই শোষণ করা হয় এবং সমাজের ক্ষমতাশালী মানুষ প্রায়ই তাদের দুর্দশার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে। ব্রাদার্স হোমের ঘটনা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে, যা দেখিয়েছে কিভাবে তদারকির অভাবে নিরীহ শিশুদের উপর অমানবিক অত্যাচার চালানো হতে পারে। অন্যদিকে স্কুইড গেম এই ধরনের সামাজিক বৈষম্যের কুপ্রভাবগুলোকে আরও নাটকীয়ভাবে তুলে ধরেছে, যা আজও বিশ্বের অনেক মানুষের বাস্তবতা। এই ঘটনাগুলো আমাদের শেখায় যে একটি ন্যায়বিচারমূলক সমাজ গড়তে হলে দুর্বলদের রক্ষা করতে হবে, শোষণের বিরুদ্ধে দাঁড়াতে হবে, মানবাধিকার লঙ্ঘন রোধ করতে হবে।